সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইন দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সায়ন্ত সাখাওয়াত, এরপর আছেন সাইদ আবদুল্লাহ। সাইদ আবদুল্লাহ একটা পরিচয় আছে, ফ্রিল্যান্সার জার্নালিস্ট, মানবাধিকার কর্মী। আর সায়ন্ত সাখাওয়াতকে আপনারা জানেন, G9-এর সাধারণ সম্পাদক। আপনাকে দিয়ে শুরু করি। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি। কি দেখছেন সামনে? সামনে ঝাপসা দেখছি। কেন? এই ঝাপসার মধ্যে ভালোও হতে পারে, আশা করছি ভালো, কারণ আমি আশাবাদী মানুষ, আবার খারাপও হতে পারে। সেই জন্য বললাম ঠিক ক্লিয়ার দেখছি না। ভালো ক্লিয়ার দেখছি না এই জন্য যে গণছাত্র জনতার এই অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটি আসলো, তাদের কাছে যে ধরনের প্রত্যাশা ছিল অভ্যুত্থানের পক্ষের সমস্ত শক্তির, সেই আকাঙ্ক্ষা সব পূরণ করতে পারবে এটাও আমরা ভাবি না, আশাও করি না। কারণ বাংলাদেশের মতো এমন একটা সমস্যা সংকুল দেশ, অর্থনৈতিকভাবে স্ট্রং না, 16 বছর ফ্যাসিবাদ এটাকে ঋণ নির্ভর করে গেছে, বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের লাঠিয়ালদের যেভাবে বসিয়ে গেছে, এই দেশ চালানো খুব সহজ নয় একটা অরাজনৈতিক ছোট একটা বডির পক্ষে। কিন্তু প্রত্যাশার কাছাকাছি যদি থাকতো এবং যেগুলি সহজে চাইলেই পারতো সেগুলিও যখন করে না, তখন আমাদের ওই স্পষ্ট যে দেখাটা ছিল যে এই সরকার ওই পয়েন্টে যাচ্ছে, এটা তাদের গোল, আস্তে আস্তে গোলটা ঝাপসা হয়ে যাচ্ছে আমাদের চোখে। যেমন ধরেন শেখ হাসিনার সরকারের সময় তখনও তো ধরেন টকশোতে, লেখায়, রয়েসে হোক, যেভাবে হোক, কৌশল করে হোক, আমরা তো কিছু কথা বলতাম, কিন্তু সে বলাটা ছিল একেবারেই সরকারের উদ্দেশ্যে বলাটা ছিল একেবারেই অর্থহীন। আমাদের কথা সাধারণ মানুষ শুনতো এবং তারা কিছুটা উজ্জীবিত হতো, তারা এনরিচড হতো বা আপ টু ডেট হতো, আপডেটেড হতো। এর বাইরে সরকার মোটেই আমলে নিত না। কিন্তু এই সরকারের বেলায়ও দেখছি যে তারা একঘেয়েমি হোক, ভুল হোক, ইচ্ছাকৃত কোনো উদ্দেশ্যমূলক কিছু হোক, যাই ধরি আমরা করছে, সেই করাটা নিয়ে সমালোচনা হচ্ছে। যেমন আলী ইমাম মজুমদার, তার সেক্রেটারি নিয়োগ নিয়ে সমালোচনা হলো যে প্রধানমন্ত্রীর দপ্তরের মহাপরিচালকে করছে, যে গণহত্যার সঙ্গে যুক্ত, তার অফিসে 15 সাল থেকে ডিসি নিয়োগে একটা ব্লান্ডার করলো। এসআই পুলিশের এবং এএসপি কনস্টেবল, যাদেরকে এই সরকার বেছে বেছে গোয়েন্দা রিপোর্ট নিয়ে পরীক্ষিত লাঠিয়াল বানানোর মতো যাদের, তাদেরই নিয়েছিল, সেটাকে আবার ভাইবা নেওয়ার জন্য ডেট ঘোষণা করে দেওয়া হয়। এরকম সব ক্ষেত্রে তারা এমন এমন সব পদক্ষেপ নিচ্ছে, নেয়ার পরে তার সমালোচনা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কোনো ব্যাখ্যা পাই না, কোনো কৈফিয়ত তারা দিতে রাজি নয়। জবাবদিহিতার অভাব। এই যে উপদেষ্টা নিয়োগ হচ্ছে, উপদেষ্টা নিয়োগ নিয়ে সাম্প্রতিককালে এই মুহূর্তে খুব আলোচনা হচ্ছে। প্রধান উপদেষ্টা যেখানে বললেন যে ছাত্ররা তার প্রাথমিক নিয়োগদাতা, আবার একজনকে বিদেশি নিয়ে ধরে সিনেমাটিক স্টাইলে বললেন যে মাস্টার মাইন্ড। এইসব পরিচয়ে যাদেরকে পরিচিত করলেন এবং যারা তাকে নিয়োগ দেবে বলে নিজে স্বীকার করলেন, এখন দেখছি আমরা তার সেই নিয়োগদাতারাই তার উপর রুষ্ট। তারা দাবি নিয়ে মাঠে আন্দোলনে নামতে হচ্ছে ফিজিক্যালি। এটা ভিন্ন কৌশল হতে পারে ফিজিক্যালি। এখন এই কৌশল যদি হয়ে থাকে, সেই কৌশলটা অপকৌশল। শেখ হাসিনার বিরুদ্ধে যখন, এটা আরও এক জায়গায় বলেছি আমি, যে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন যখন কিছু দাবি নিয়ে আন্দোলন করছিল এবং একই সময় ছাত্রদের এই কোটা সংস্কার, বিভিন্ন বিষয় নিয়ে কিছু আন্দোলন হচ্ছিল, তখন আওয়ামী লীগপন্থী শিক্ষক প্রতিনিধিরা ওনার সঙ্গে দেখা করে বলেছিলেন যে ছাত্রদের আন্দোলন চলছে, একই সঙ্গে শিক্ষকদের আন্দোলন, এবং ন্যায্য দাবি নেত্রী এটা মেনে নেন, না হলে সমস্যা হতে পারে। উনি নাকি ওই প্রতিনিধিদের বলে দিচ্ছিলেন যে ওদেরকে আন্দোলন করতে বলো, মানে শিক্ষকদের আন্দোলন করতে বলো, আন্দোলন করে অর্জন না করলে হবে না, আমি এমনি এমনি দিব না। এইটা শেখ হাসিনা নিশ্চয়ই একটা অপকৌশল ছিল, যে এই আন্দোলন, এই দিকে মিডিয়া সব কিছুকে ব্যস্ত রাখা, আর একটা আকাম কুকাম কোথাও করা। এখন এই কৌশল যেটা শেখ হাসিনা অবলম্বন করতো, সে একই কৌশল যদি এই সরকার আবার অবলম্বন করে, যে ছাত্রদের যদি এরকম আন্দোলনের দিকে ঠেলে দেয় এবং তারা তাদের কাজ করে, সেটাও তো ভালো কৌশল না। ফাইল, যেখানে ফাইল থাকার কথা, ওই ফাইল তো এখনো আছে, ওই ফাইল দেখেই তো সিদ্ধান্ত হয়। ফাইল দেখে সিদ্ধান্ত হওয়ার থেকে খুব সহজ, যদি মনে করেন যে এই রকম ছোটোখাটো ইস্যু নিয়ে
নিজেদের মধ্যে অনৈক্য তৈরি হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে, প্রশ্ন উঠছে, বেসিক কাজ করেই কুল পায় না, সেগুলোই গোছাতে পারছে না, আননেসেসারি ইস্যু হাতে নিচ্ছে। সেইখানে তো তারা চাইলে একজন উপদেষ্টা নিয়োগ বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতে হলে তার বিষয়ে গোয়েন্দা সংস্থাকে বলতে পারে, বা বেসরকারি অনেক সংস্থা আছে, অথবা তাদের ওয়েল উইশার অনেকে আছে যারা সবসময় ফেসবুক ভার্চুয়াল মিডিয়া মনিটর করে, বলতে পারে গত 16 বছরের ভূমিকা কী ছিল, আমাদের একটু দাও, একটু নথি দাও, যে কি ফেসিবাদের পক্ষে ছিল, তাদের সুবিধাভোগী ছিল, তাদের সহযোগী ছিল, সে কি হঠাৎ করে এই আন্দোলনেই ছাত্রদের পক্ষে দাঁড়ানো এই গণঅভ্যুত্থানের শক্তি, নাকি 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে থাকা, বুকের ভিতরে ধারণ করা ফ্যাসিবাদ বিরোধী মানসিকতার মানুষ? এটা বের করা তো সমস্যা না, ইটস ম্যাটার অফ 1 or 2 days, না হয় 1 সপ্তাহ নেন। এটা বের করা সমস্যা। কেন সমস্যা হবে? কেন সমস্যা হচ্ছে এই কারণে, আমি নিজেও তো পরিষ্কার না, আমার অবস্থানটা কি ছিল, তাহলে তো সেটা আরো খারাপ কথা হয়ে গেল যে যিনি এখানে বসে আছেন, যারা এটা খুঁজবেন, তার নিজের মধ্যেই যদি সমস্যা থাকে তাহলে সরকার যা হওয়ার তাই হবে, এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকেই আপনার অর্থ উপদেষ্টা বলছেন যে এই ট্যাক্স কমানোর পরেও বাজারে দ্রব্যমূল্য কমছে না, তা সব হাতছাড়া হয়ে যাচ্ছে, তারা দ্রব্যমূল্য কমাতে পারছে না, আইন শৃঙ্খলা রক্ষা নিয়ন্ত্রণে এলে জননিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, বিভিন্ন সেক্টরে যে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত তাদের লাঠিয়াল গুন্ডা বাহিনী তাদের সরিয়ে যোগ্য ফ্যাসিবাদ বিরোধীর যে পদায়ন করবে সেটা করতে পারছে না, নতুন করে যে নিয়োগ দ্রুততার সঙ্গে বিভিন্ন সেক্টরে নেবে সেটা করতে পারছে না, বিরোধী দল, রাজনৈতিক দলগুলো, বিরোধী দল বলবো না, ফ্যাসিবাদের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যাতে দূরত্ব তৈরি না হয়, তাহলে তাদের সঙ্গে যে আলোচনাটা বাড়ানো দরকার, তাদের সঙ্গে কথা বলা দরকার, সেখানেও কোনো স্পষ্ট কিছু আমরা জানি না। যে এই যে কিছুদিন পর আধা ঘন্টার জন্য এক এক দলকে ডাকে, আধা ঘন্টায় কি বলেন, কি শোনেন, তার ইমপ্লিমেন্টেশন হয় কি না সেটাও তো আমরা বুঝতে পারি না। আপনার সঙ্গে আসছি, আমি জানি যে আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন সাইদ আব্দুল্লাহ, তার বক্তব্য শুনি। আপনি যেটা বললেন তাকে নিশ্চয়ই তার দৃষ্টিতে অন্যরকম হতে পারে। আচ্ছা, শান্ত ভাই চমৎকার করে কথা বলছিলেন, তবে এই জায়গায় আমার যেটা ব্যক্তিগত পার্সপেক্টিভ আছে, অনেক আসলে অনেক ইউটোপিয়ান চিন্তা ভাবনা করে। দেশের ভেতরেই আমি দেখি যে বাংলাদেশ রাতারাতি মানে হাবিয়া দোজক থেকে জান্নাতুল ফেরদৌস হয়ে যাবে, এই টাইপ চিন্তা ভাবনা, ইউটোপিয়ান চিন্তা ভাবনা অনেকের ভেতরেই ছিল। আমার যেটা পার্সোনাল টেক ছিল সেটা হলো যে বাংলাদেশ যদি যে জায়গাতে ছিল, সংস্কার যদি 60 to 70% হয়, এইটা আমার কাছে খুবই প্রেইজওয়ার্দি হতো। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা দেখার পরে আমার নিজের থ্রেশহোল্ড, আমি এটাকে 30 থেকে 40%-এর ভেতরেও রেখে শান্তি পাচ্ছি না। এর কারণটা হলো সরকারের কাছে আসলে মানুষের যে প্রত্যাশার জায়গাটা, আমার কাছে মনে হয় মানুষ কিছু ভিজিবল যে কাজটা, এটা খুবই ন্যারো ডাউন করে ফেলা পসিবল। নাম্বার 1, নিয়োগের কথা শান্ত ভাই খুব চমৎকার কয়েকটা কথা বলেছে। নিয়োগ যখন হচ্ছে, আপনি বলছিলেন ধোঁয়াশা আছে, শান্ত ভাই বলছিল যে কেন এগুলো ভেরিফিকেশন করা হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে এমন অনেক মানুষকে চিনি যাদের কাজটা হলো এগুলো ভেরিফিকেশন করা, এবং ফর দ্যাট রিজন তারা বেতন পাচ্ছে। তাহলে একটা সময়ে যা হওয়ার হয়েছে, এখনো যখন নিয়োগ হচ্ছে, উপদেষ্টা নিয়োগ হচ্ছে বা অন্য সব নিয়োগ হচ্ছে, নিয়োগকর্তারা কি এই গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করতে পারছে? একটা গণ অভ্যুত্থান যখন ঘটে যায়, মানুষ কিন্তু ঢাক ঢাক গুড় গুড় কর্মসূচি পছন্দ করে না। মানুষ, আমার কাছে মনে হয় এভারেজ মানুষের কথা যদি বলি, কয়েকটা জিনিস দেখলে তারা খুব খুশি হয়ে যেত। যেসব মানুষ দায়িত্বশীল চেয়ারে বসছেন, উপদেষ্টা এবং অন্যান্য বিভিন্ন চেয়ারে বসছেন, তারা অন্তত পক্ষে সলিড ভাবে ফ্যাসিবাদ বিরোধী শক্তির অংশ, এবং তারা গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করছেন। এবং 2 নাম্বার যেটা, আওয়ামী লীগে যারা পারপেট্রেটর ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা। এখন কেউ বলতে পারে বিচার প্রক্রিয়া তো অনেক লম্বা, অনেক লম্বা প্রক্রিয়ার হিসাব পরে একটা বিচারিক প্রক্রিয়া শুরু হলে আপনি জানেন বাংলাদেশের বিচার ব্যবস্থা কত লম্বা একটা সময় ধরে হয়। তাদেরকে কি গ্রেপ্তার করা হচ্ছে? উত্তর হলো না। এবং আরেকটা যেটা কৌশল, সেটাকে আমি কৌশল না বরং বলবো যে খামখেয়ালি পনা, ঢালাও ভাবে যে মামলা দেয়া হয়, দেখবেন হত্যা মামলার আসামি 300 জন 400 জন দিয়ে রাখা হচ্ছে, কিন্তু এতে করে আপনি কিন্তু এটা এক্সিকিউট আলটিমেটলি করতে পারবেন না। বরং আওয়ামী লীগের শক্তির জায়গাটা কোনটা ছিল? আমার ব্যক্তিগত অভিমত হলো তাদের শক্তির জায়গাটা ছিল তাদের ক্যাশ ফ্লো। সেই ক্যাশ ফ্লোটা কিন্তু এখনো ভিজিবল। তাদের ব্যবসা চলছে, তাদের বাড়ি গাড়ি যা সম্পদ আছে সবই আছে। সো তাদের শক্তিটাকে যদি খর্ব করতে হয়, সরকারের একেবারে
ফ্রম ডে ওয়ান হাত দেওয়া উচিত ছিল তাদের এই ক্যাশ ফ্লোটাকে বন্ধ করার ব্যবস্থা করা, সেটা আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে। এইটা যদি হতো অনেক শোরগোল কমে যেত এবং মানুষ দেখতো ভিজিবলি যারা তাদের সম্পদ লুট করে নিয়ে গেছে তারা সাফার করছে। আপনি তাহলে মানুষের কাছে কি মেসেজ দিচ্ছেন? 3 মাস পার হয়ে গেছে, 100তম দিন পড়বে কিছুদিনের ভেতরেই। তাহলে মানুষ যদি ন্যূনতম দেখতো যে এই যে জন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করছে এবং যে কোনো ব্যাপারে জনগণের যে মতামত সেটাকে তারা আমলে নেওয়ার চেষ্টা করছে। আমার কথা ভুল ধরবো তারপর সংশোধন করবে, কেন এটা হওয়া দরকার? তারা কি নিজেরা বুঝে না? তাদের কি কনসার্ন লোক নাই? অবশ্যই আছে। তাহলে আমি বলতে পারি এই জায়গায় গাফিলতি আছে, অথবা অন্য কাউকে সন্তুষ্ট করার তাদের একটা প্রবণতা আছে। সেই কাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছে সেটা ইনভিজিবল। আপনি এমন অনেক মানুষকে দেখতে পারবেন যে খুব বাজে রকম নিয়োগ হচ্ছে, সেটা নিয়ে দেশের ভেতরে প্রচন্ড শোরগোল হচ্ছে। এমনকি ছাত্ররা কিন্তু নিজেরাও বলছে যে তারা এটা এক্সপেক্ট করে নাই, এটা কেন হলো। একজন সমন্বয়কের কথা আমি ক্লিয়ারলি বলি, হান্নান মাসুদ যে আছে সে বলেছে যখন ইউনূস সাহেব নিয়োগগুলা দিচ্ছিলেন প্রথমে তাদের সাথে কথা হয়েছিল যে যদি কোনো উপদেষ্টা বা অন্য কাউকে নিয়ে কথা ওঠে সেটা রিভাইজ করা হবে এবং তার পরবর্তীতে কোনো যদি নিয়োগ দেয়া হয় এই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা হবে। কিন্তু তারা নিজেরাই বলছে তাদের সাথে আলোচনা করা হয় নাই। তার মানে হলো ভেতরে থেকে অন্য কেউ একটা আছে, তারা চাচ্ছে অন্য সবার সাথে আলোচনা করার দরকার নাই। এবং আরেকটা যেটা সংকটের জায়গা, যেটা নিয়ে আমি মনে করি যে অনেকেই কথা বলছে না অথবা একটু সময় নিচ্ছে যে বলবো কি হয় না হয়, আমি একটু খোলাখুলি বলে ফেলি। আমার কাছে যেটা মনে হচ্ছে ছাত্রদেরকে রাজনীতির থেকে শত্রু করে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং এই কাজটা আমার কাছে মনে হয় জেনে শুনেই কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ এই কাজটা করছেন। যারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানেন, এবং শুধু বাংলাদেশ না, উপমহাদেশের রাজনৈতিক যে স্ট্রাকচার, এইটাকে কিন্তু আমি ইউরোপিয়ান স্ট্রাকচারের সাথে মেলাতে পারবো না। ওই জায়গায় আইনের শাসনের যে অবস্থা এবং বাংলাদেশের আইনের শাসনের যে অবস্থা, দুইটার ভেতরে যোজন যোজন দূরত্ব আছে। এই বিপ্লবী ছাত্রদেরকে যদি রাজনীতির চোখে শত্রু করে দেওয়া হয়, আলটিমেটলি তাদের যে স্প্যান ছিল, তাদের যে সম্ভাবনাটা ছিল, সেই সম্ভাবনাটা কিন্তু ছোট করে দেওয়া হচ্ছে। এবং ছাত্ররাও অনেক ক্ষেত্রে দূরদর্শিতার অভাবে এই ব্যাপারটা না বুঝে অতিরিক্ত রিয়াক্টিভ হয়ে যাচ্ছে এবং কোথায় কোথায় থামা উচিত তারা সেই থামার জায়গাটাও ভুল করছে। আমার কাছে মনে হয় সংকট আছে। আমি আবার একই সাথে এতটাও আশা হতো না যে কোনো কিছুই সম্ভব না। ধ্বংসস্তূপ থেকে কতদূর আমরা অগ্রসর হতে পারবো সেটা আমাদের চ্যালেঞ্জ। তবে আমার যেটা এক্সপেকটেশন ছিল, যে ধরনের সংস্কার কর্মসূচি এবং স্পিরিটটাকে দেখতে চেয়েছিলাম, কেন যেন মনে হচ্ছে আশার সেই পারদ চরচর করে ওপরে ওঠার তুলনায় নিচে নেমে যাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ বহুমুখী। আমার কাছে মনে হচ্ছে সরকারের পিপল টু পিপল কমিউনিকেশনের ঘাটতি আছে। ঘাটতি থাকার একটা কারণ আছে। আপনি দেখেন যে বাংলাদেশে আমরা যখন ঢাকায় বসে কথা বলছি, শান্ত ভাই কথা বলছে, আমি কথা বলছি, মতি ভাই আপনি কথা বলছেন, কিন্তু একজন রংপুরের যে মানুষটা বা পাবনার, আমার হোম ডিস্ট্রিক্ট পাবনার একজন মানুষ, বা আমি ধরে নেই যে কোনো একটা দ্বীপের একটা মানুষ, ওই মানুষের চোখে এই গভর্নমেন্টের স্টেকটা কোথায়? তার তো লোকাল গভর্নমেন্ট নাই। সে আগে কথা হলে মেম্বারের কাছে যেত, চেয়ারম্যানের কাছে যেত, সে মেয়রের কাছে যেত। প্রত্যেকটা বডি নন এক্সিস্টেন্ট। তাহলে তাদের প্রতিনিধিটাকে, তার মানে আমরা ঢাকা বসে যারা কথা বলছি, আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা একটা ঢাকা ক্লাবের রিফ্লেকশন হয়ে যাচ্ছে, যে শহর কেন্দ্রিক। কিন্তু আপনার বাংলাদেশকে বুঝতে হলে তো অ্যাজ এ হোল বোঝার দরকার। তাহলে ওই মানুষটা যে টি স্টলে দিন শেষে বসে গিয়ে গ্রামের আলোচনায় বসে, তার স্টেকটা কোথায় দেশের? এবং সে তাহলে কি চাবে যে আমরা তাহলে জনগণের সরকার কবে পাবো বা আমাদের প্রতিনিধি কবে হবে? আমি বলছি না যে এই মুহূর্তে ইলেকশন দিয়ে দেওয়া দরকার বা কোনো কিছু, কারণ একটা সংস্কার না করে ইলেকশন দেওয়া উচিত না। কিন্তু একটা রোডম্যাপ, যেটা আমার কথা, এইটা প্রকাশ করতে এত ধোঁয়াশা কেন? রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং হচ্ছে, ভেরি ট্রু, কিন্তু সেই মিটিং এর আউটকাম গুলো কি, সেটা কি জনগণ জানা ডিজার্ভ করে না? এই জন্য আমি বলছি, আমার কাছে কেন যেন মনে হচ্ছে কিছু ব্যক্তি ডিসিশন নিচ্ছে, কিছু ব্যক্তি কাজ করছে, কিন্তু যেহেতু এটা ইলেক্টেড গভর্নমেন্ট না, তাদের উচিত ছিল তাদের পিয়ার ক্যাম্পেইনটা এমনভাবে করা যাতে দেশের জনগণ আশ্বস্ত হয়। কিন্তু সেটা কিন্তু অনেক জায়গায় হচ্ছে না। এবং এই দূরত্বটাই আলটিমেটলি রাজনীতি, যেটা রাজনীতিবিদদের সাথে ছাত্রদের যে দূরত্ব, এটা তো হওয়ার কথা ছিল না। কারণ পুরো দেশ 5 আগস্ট পর্যন্ত সবাই এক লাইনে এসে ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসর যারা ছিল তাদেরকে হটিয়ে দিল। তার মানে হলো ওই টাইমের জন্য দেশের ভেতরে একটা ঐক্য ছিল। এবং তারপর এক একজনের রাজনৈতিক মতাদর্শ এক এক রকম হবে, এক এক দিকে জাম করবে, এটা বাস্তবতা। কিন্তু আমাদের সামনে এখনো কয়েকটা বড় বড় চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা উত্তরানোর আগেই যদি ছাত্র বনাম
রাজনীতি দুইটা আলাদা হয়ে যায়, আমার কাছে কেন যেন মনে হচ্ছে এতে করে সামগ্রিক যে উন্নয়ন হওয়ার দরকার ছিল সেটা হবে না, বরং পারস্পরিক শত্রুতার জেরে দেখা যাবে বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে এবং তখন অস্থিরতাটা বাড়তে থাকবে। এবং এই জায়গার যারা সুযোগটা নিবে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ এবং বিভিন্ন ধান্দাবাজ গোষ্ঠী, যারা ওই যে আমি বলি তরকারির আলু, যে সব জেনারেশনে সব সময়েই সব আমলেই নিরাপদে থাকে, এই মানুষগুলো কিন্তু তাদের শক্ত স্টেকটা নিয়ে নিবে। একটা সময় যায় সাধারণ মানুষ যারা রক্ত ঝরিয়েছে রাস্তায়, তারা মনে করবে বিপ্লব মানে এই গণ অভ্যুত্থানে তাদের যে স্টেক ছিল তারা পাচ্ছে না, তারা ব্যাপকভাবে চিটেড হবে। অনেক ধন্যবাদ। রোডম্যাপ দিতে এত ধোঁয়াশা কেন? নিশ্চয়ই তাদের উদ্দেশ্যে কোনো ঘাপলা আছে। যেমন হতে পারে এখন তো নানান রকমের কথার ডালপালা ছড়াচ্ছে নানান দিকে, যেটি সাইদ বলল যে ওই গ্রামে গঞ্জে স্থানীয় সরকার ব্যবস্থা তো এখন এক্সিস্ট করে না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পলাতক, মেম্বার পর্যন্ত পলাতক অনেক জায়গায়, আর বাকিগুলো তো সব ভেঙেই দিয়েছে। সেই অবস্থায় ওই জায়গা পর্যন্ত তথ্য সংগ্রহ এবং ব্যবস্থা নেওয়ার যে বিষয়টা, এই সরকারের তো সেই নেটওয়ার্কিংটা নাই। সেই নেটওয়ার্কটা যেহেতু ওইখানে জনপ্রতিনিধি নাই, তাহলে প্রশাসনিকভাবে করতে হতো, সেই প্রশাসন এই সরকারের হাতে নাই। কারণ ওই প্রশাসন এখন পরিস্থিতির কারণে একটু এদের সঙ্গে তাল মিলালেও তাদের ভেতরে বসবাস করে ফ্যাসিবাদ বেশিরভাগই, সুতরাং এরা এই সহযোগিতাটা পাবে না। সেই ক্ষেত্রে তাদের দরকার ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে নৈকট্য বাড়ানো এবং তাদের সহযোগিতা নেওয়া। সেটা না করে তাদের মধ্যে আরও দ্বন্দ্ব সন্দেহ বাড়াচ্ছে। দেখেন, এটা স্পষ্ট আলোচনা খুব বেশি হচ্ছে না, তারপরেও প্রাইভেটলি আলোচনা অনেকে তোলেন যে আমরা এর আগে প্রতিটা সরকারের সময় দেখতাম যে ওই সরকারের স্থানীয় সরকার মন্ত্রী হন ওই দলের সাধারণ সম্পাদক। কেন সাধারণ সম্পাদককে করা হতো? কারণ ওই সাধারণ সম্পাদক দীর্ঘদিন এই দলের কার্যক্রম চালাতে গিয়ে একদম ওয়ার্ড লেভেল পর্যন্ত, ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটা কোথাও কি আছে তার মাথার মধ্যে থাকে, দেশটাকে বোঝে, রাজনীতি বোঝে। সেই রকম গুরুত্বপূর্ণ একটা জায়গায় এখন নতুন করে একজন ছাত্র প্রতিনিধিকে ওই মন্ত্রণালয়টা দেয়া হলো। দিলে সে খারাপ করবে এটা আমি বলছি না, হয়তো ভালো করবে, কিন্তু এর পেছনে একটা উদ্দেশ্য আছে কিনা সেই সন্দেহটা মানুষের মধ্যে কাজ করছে কেন? কারণ ফিসফাস হচ্ছে যে নাগরিক শক্তি বা ছাত্র এদের দিয়ে কোনো রাজনৈতিক দল, গভর্নমেন্ট প্যাট্রোনাইজড কোনো নতুন কোনো রাজনৈতিক দল গঠন করা হবে কিনা। রাজনৈতিক দল করা যে কারো অধিকার, এটা করতেই পারে, কিন্তু যদি এটা হয় একটা সরকারে বসে সরকারের প্যাট্রোনাইজেশন বা প্রশ্রয় নিয়ে, সমর্থন নিয়ে, আনুকূল্য নিয়ে যদি কোনো রাজনৈতিক শক্তির আবির্ভাব হয়, যেটাকে আমরা কিংস পার্টি বলি, যেটা আমরা 111-এর সময় দেখেছিলাম, যেটা এই 24-এর নির্বাচনের সময় কিংস পার্টি খ্যাত হয়েছিল, এই রকম হয়, তাহলে সেটা নৈতিকতার বিচারে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই সরকারের যদি ওইরকম কোনো মোটিভ সামনে আসে, যেহেতু কথা উঠছে, তাদের ক্লিয়ার করা উচিত যে এই সরকারের এরকম কোনো মোটিভ নাই এবং করবে না, স্পষ্ট করা উচিত। স্পষ্ট তো করছে না, ফলে সন্দেহের ডালপালা আরও বেশি ছড়াচ্ছে। তারা সংস্কার নিয়ে এত বেশি কথা বলছে, সংস্কার নিয়ে তারা বিভিন্ন কমিশন করছে, এটা সব ঠিক আছে। সংস্কারের জন্য নীতিমালা এটা করে সব যদি চাপিয়ে দেয়ও তারা, নির্বাচন দেওয়ার পরে নতুন যেই নির্বাচিত সরকার আসবে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, তারা যদি এই সংস্কারকে ধারণ না করে, তাহলে কি সেটা তারা বয়ে নিবে, তারা এক্সিকিউট করবে? তাহলে বিএনপি ইতিমধ্যে 31 দফা লিখিতভাবে বই করে প্রকাশ করে অঙ্গীকার করেছে, লিখিত অঙ্গীকার। এবং বিএনপির সঙ্গে শুধু বিএনপি একা না, বিএনপি 27 দফা ছিল আর 14 দফা ছিল সমমনা ডান বাম অন্যান্য দলের, দুইটা মিলে 31 দফা করা হলো। এবং আমি নিজে বারবার পড়েছি ওইটা, ওই 31 দফার অর্ধেক মানলেও বাংলাদেশের চেহারা পাল্টে যাবে, রাজনৈতিক চেহারা পাল্টে যাবে, গণতন্ত্রের আদল পজিটিভলি অনেক পাল্টে যাবে। তাইলে বিএনপি এবং এই সমমনা দল তাদের সঙ্গে বসুক, জামায়াত ইসলাম ইতিমধ্যে সম্ভবত 10 দফা নাকি দিয়েছে, তাদের সঙ্গে বসে বলুক যে তোমরা যা দিয়েছো এটার কোনটা কোনটা তোমরা ক্ষমতায় আসলে 1 বছরের মধ্যে ইমপ্লিমেন্ট করবা বলো, বা 2 বছরে করবা, অথবা আমরা এখন থাকতে কোনটা কোনটা করব সহযোগিতা করো, আমরা একমত হয়ে এগুলি সংস্কারগুলি করি। যারা এই দেশ ভবিষ্যতে চালাবে, রাজনীতিবিদদেরই তো দেশ চালাতে হবে,
তাদের মতামত নিয়ে তাদের সঙ্গে কথা বলে এরা একমত হয়ে যে সংস্কারটা করবে সেই সংস্কার যতটা টেকসই হবে, একতরফাভাবে করলে চাপিয়ে দিলে সেটা হবে না এবং এতে সময় ক্ষেপণ হবে। এই সময় ক্ষেপণের ফলে তাদের নির্বাচনটা পিছিয়ে যেতে পারে এবং এটা উদ্দেশ্যমূলক কিনা বেশি দিন ক্ষমতায় থাকবার জন্য, অথবা বেশি দিন থেকে তারা যে রাজনৈতিক দল গঠন করতে চায় ওইটাকে পোক্ত করবার ক্ষেত্র তৈরি করার জন্য তারা সময় ক্ষেপণ করবে কিনা, এই সন্দেহগুলো তো আছে। সন্দেহ থাকা অমূলক নয়, কারণ এই রাজনীতিতে প্রত্যেকের প্রতিপক্ষ, কেউ কারো বন্ধু না, প্রত্যেকের আদর্শ, প্রত্যেকের অবস্থান, প্রত্যেকের মোটিভ আলাদা। সুতরাং আপনি এরকম ভাবারও কোনো কারণ নাই যে সবাই এক চিন্তা করবে, অবশ্যই যে যার স্বার্থ চিন্তা করবে। সেই অবস্থায় যদি সরকার তাদের বিরুদ্ধে এই দ্বন্দ্ব সন্দেহ তৈরির ক্ষেত্রটা দূর করতে চায় সেটা অসম্ভব নয়। অনেক সিনিয়র গুরুত্বপূর্ণ নেতাদের বলতে শুনি, ব্যক্তিগত আলাপচারিতায় বলি যে ওনাদের তো গাইড করতে হবে, কথা বলতে হবে। বলে কারে গাইড করবো? ওনারা তো গুরুরে কি শিষ্যরা গাইড করতে পারে? ওনারা তো আমাদের কথা শোনেন না। শোনেন না এমন কথাও বলেন যে ওনাদের কোনো প্রয়োজনে বা হঠাৎ কোনো কিছু চোখে লাগলে যে এটা ঠিক হচ্ছে না, এটা কথা যে বলবো, অপিনিয়নটা দেবে, একটা ফোন করলে অনেক উপদেষ্টা যারা কাছের ছিল তারাও ফোন ধরেন না। ফোন না ধরতে পারলে তারা অবসর সময়ে রিং ব্যাক করতে পারেন, সেটাও করেন। এই আক্ষেপও অনেক নেতারা করেন। তাহলে এই যে রাজনৈতিক শক্তির সঙ্গে সরকারের দূরত্ব, ছাত্রদের সঙ্গে সরকারের দূরত্ব, অথবা এই দূরত্বর খেলার যে কৌশল, যেটি আপনি বললেন যে কৌশল তো কত রকম হতে পারে, সেটা যদি হয়, এর কোনোটাই তো আমাদের জন্য কোনো ভালো বার্তা দেয় না। আর একটা জিনিস বলি, নায়িকা যে সময় নষ্ট এবং বিশৃঙ্খলা তৈরি করে, বই মেলাটা সোহরাওয়ার্দী উদ্যানে হবে কি হবে না, এটা কি খুব জরুরি বিষয় এখন? সেই সিদ্ধান্ত গণপূর্ত থেকে কি এখন দিতে হবে? এত বছর হয়ে আসছে, যাক না, এদের এই এক্সট্রা লোড নেওয়ার দরকারটা কি? আপনার সব দেশ উদ্ধার করে ফেলবেন 1-1.5 বছরে নির্বাচন দেওয়ার আগে। সেটা রাজনৈতিক সরকার এসে সিদ্ধান্ত নেক বা এরাদের রিকমেন্ডেশন দিতে পারে, আপনি নাকচ করে দিলেন। এখন আবার এরা যাবে, দেন দরবার হবে, প্রকাশকরা আন্দোলন করবে, একটা অ্যানার্কি তো তৈরি হয় বা একটা বিশৃঙ্খলা তৈরি হয়। কেন করতে হবে? সেন্ট মার্টিন নিয়ে যেই কারবারটা করলো, এটা এত জরুরি ছিল, আপনি কিছুটা নিয়ন্ত্রণ করে যেতেই দিব না। ওইটাকে কেন্দ্র করে এত বছর ধরে যে ব্যবসা গড়ে উঠেছে, তাদের বিনিয়োগটাও তো দেখতে হবে। আপনি তাদের সঙ্গে আলোচনা করেন, সময় দেন, তারপর উভয় পক্ষে একমত হয়ে করেন। গার্মেন্টস সেক্টর বলেন, বিভিন্ন সেক্টর বলেন। আজকে স্বাস্থ্য উপদেষ্টা গেছেন পঙ্গু হাসপাতালে ব্রিটিশ হাই কমিশনারকে নিয়ে ভিজিট করতে। কি পরিস্থিতিটা তৈরি হলো, কি মেসেজ গেল ব্রিটিশ হাই কমিশনের সামনে? তার গাড়ি বের হতে দেয়নি, তার অন্য গাড়ি নিয়ে উপদেষ্টা চলে আসতে হয়েছে। আহতরা ওইখানে ঘেরাও দিয়ে রেখেছে, তাদের সুচিকিৎসা পাচ্ছে না। 1 লাখ টাকা করে যে ফাউন্ডেশন থেকে দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছে না। 3 মাস হয়ে গেছে, 100 দিন হয়ে যাচ্ছে অভ্যুত্থানের, এখনো পর্যন্ত যদি হাসপাতালে কাতরায় এবং তারা চিকিৎসা না পায়, যাদের রক্তের উপর ভর করে আপনি চেয়ারে বসলেন আর তাদেরকে ফাঁকি দিবেন, এটা তো ভালোভাবে নেওয়ার সুযোগই নেই। অনেক ধন্যবাদ আপনাকে। তার অভিযোগ তো আসলে সমাধানটা কোথায়? আমার কাছে যেটা মনে হয়, সমাধানের জন্য যারা সমাধান প্রার্থী এবং যারা সমাধান পাবে, তাদের ভেতরে যে ব্রিজটার দরকার ছিল, ব্রিজটা নির্মাণ করা জরুরি। আমি খুবই সহজ ভাষায় বুঝি, আমি তাত্ত্বিক আলাপের দিকে আমি একটু কম যাই। যেমন যে সমস্যাগুলোর প্রত্যেকটার উত্তর আমি যদি থাকতাম, আমি কিভাবে সমাধান করতাম, আমি একটু বলার প্রয়োজন অনুভব করছি। সেন্ট মার্টিন ইস্যু নিয়ে যে কথাটা আসছে, সেন্ট মার্টিনে আমি অনেকবার গিয়েছি, এই লোকাল মানুষদের সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচয় আছে। এই সেন্ট মার্টিনের 4 মাসের ইনকাম দিয়ে ওরা সারা বছর কিন্তু চলে, এবং ওই জায়গার মানুষগুলো এই হ্যাভিলি ডিপেন্ডেন্ট। সো তাদের রুটি রুজির ব্যবস্থা কি হবে, আপনি যদি সেটা ফোকাস না করে হঠাৎ করেই আপনি মনে করেন যে আপনি খুবই সলিড একটা গ্রাউন্ডে চলে যাবেন, নভেম্বর মাসে রাত থাকা যাবে না, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে তারা থাকতে পারবে 2000 মানুষ করে, এবং ফেব্রুয়ারি মাসে একজনও যেতে পারবে না। রোজার টাইম লাইনটা দেখেন, রোজার টাইম লাইন মার্চ মাসে, এবং ফেব্রুয়ারি মাস থেকে যে এই যে মার্চ মাস, তাহলে এই মাসটা কি হবে? বলছে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। আমার কথা, 1 মাস পরে যদি পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা শুরু হতো, এটা কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? যেত না। এবং আরেকটা যেটা ব্যাপার আছে, বাজারে যেসব অপপ্রচার আছে সেন্ট মার্টিনকে নিয়ে, এই পতিত স্বৈরাচার নানা ধরনের সন্দেহের ডালপালা অলরেডি বিস্তর ঘটিয়ে গেছে। সো এই ব্যাপারটা এই বছরই এত তড়িঘড়ি করে কেন করার দরকার হলো? আপনি টাইম নেন, টাইম নিয়ে মানুষের যে পারসেপশন, সেই পারসেপশনটাকে বোঝাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ কি, মানুষের কাছে কিন্তু তাহলে অবচেতন মনেই ওরা যে প্রোপাগান্ডা ছড়িয়ে গেছে, সেটার পর একটা প্লাস মার্ক বসে গেল যে আসলেই তো বোধহয় এরকম হচ্ছে। আসলে তো এরকম হচ্ছে না। অ্যাক্টিভিজমটা জরুরি, কিন্তু সব জায়গায় এনজিও টাইপ অ্যাক্টিভিজম চালানো যাবে কিনা, এই ডিসিশনটা পলিটিক্যালি নেওয়াটা উচিত ছিল।
এবং দেখেন এই যদি কেউ আমাকে বলে যে পরিবেশের ভারসাম্য ক্ষতি হয়ে যাবে, কেন ওই জায়গায় লোকাল ইন্টিগ্রেশন করা পসিবল না? পাড়ায় পাড়ায় একটা কমিটি করে দেওয়া পসিবল না যে এই জায়গায় পানির বোতল ফেলবে না, তার জন্য লায়াবল হবে এই পাড়ার কমিটি, এই বাচ্চারা? তাহলে লোকাল ইন্টিগ্রেশনও হতো, পরিবেশও রক্ষা পেত, এবং পলিটিক্যালি এটা চার্জড আলোচনা হতো না। বাংলা একাডেমি নিয়ে চমৎকার কথা বলেছে শান্ত ভাই, যে বাংলা একাডেমি এই যে বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমির চত্বরেই হবে নভেম্বর মাসে একটা কথা বলে হুলস্থুল একটা কাণ্ড তৈরি করে ফেললো। কারণ বইমেলা বিগত দিনগুলোতে আমি দেখেছি সরোয়ার্দী উদ্যানের বিস্তীর্ণ এলাকা দূরে করেও অনেকের জায়গা সংকলন হয় না। সো এই কাজটা করার জন্য কি এই মুহূর্তে এত ডিসিশন নেওয়ার দরকার ছিল? মানে মানুষকে একই সাথে, আমি বলি এক একটা টাইমে এক একটা শব্দের খুবই হাইপ থাকে, এখন একটা শব্দের খুবই হাইপ আছে আমার কাছে, মানে টপ টু বটম দেশের মানুষ একটা শব্দ খুবই পরিষ্কারভাবে জানে, সেটা সংস্কার। সবাই সংস্কার করবে, সংস্কার করবে, সংস্কার করবে, কিন্তু সেই সংস্কারে দেশের যে মানুষ তাদের পেটের ভাত জুটবে কিনা সেটা যদি আমরা না বুঝি, তাহলে এটা অভ্যুত্থানকালীন সরকারের কোনো ক্যারেক্টার না। আমি যখন বাজারে যাব, আমি গিয়ে দেখতে চাই যে আমি যে জিনিস দিয়ে দাম কিনছি সেটা পতিত স্বৈরাচারের টাইমে কি দামে কিনেছি আর স্বৈরাচার বিদায়ের পরে কি দামে কিনছি, এটা আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন। এইটা যদি আমি নিশ্চিত না করতে পারি, আপনি অনেক কিছু সংস্কারের আলাপ করে আপনি মানে মানুষের মনে পৌঁছাতে পারবেন না। পলিথিন নিষিদ্ধ তো বহু আগেই করা হচ্ছে, 2002 সালের আইন, এবং ঘোষণা খুবই তোড়জোড় করে দেওয়া হচ্ছে নভেম্বর মাস থেকে কোনো পলিথিন থাকবে না। মার্কেটে কি পলিথিন নাই? তার মানে আপনি যখন এই প্র্যাকটিক্যালিটি বিবেচনা না করে একটা সিদ্ধান্তে চলে যান, তখনই যেটা হয় মানুষের কাছে সেটা হাস্যকর হয়ে যায়, মানুষের কাছে কিন্তু ওয়েট কমতে থাকে। এবং যে ব্রিজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, দেশের এই যে ছাত্ররা আছে, ছাত্র, পলিটিক্যাল দল এবং একই সাথে সরকার, আমি যদি এই তিনটা স্টেকটাকে আলাদা আলাদা বর্ডারে রাখি, এদের প্রত্যেকের ভেতরে একটা কোঅর্ডিনেশন দরকার। এবং সমস্যা শুধু কিন্তু যে রাজনৈতিক দলদের অথবা সরকারের ব্যাপারটা তাই না, সরকারের ভেতর কি ছাত্র প্রতিনিধি নাই? যে মুহূর্তে আমরা কথা বলছি এই মুহূর্তে 3 জন পূর্ণ উপদেষ্টা আছেন এই সরকারের ভেতরে। কাজেই তাদের সফলতা যেমন আছে, এই সব ক্ষেত্রে ব্যর্থতার যদি দায় হয়, সেই ব্যর্থতা তো তাদেরও নিতে হবে, কিন্তু তাদেরও কিন্তু দায় আছে যে এই সরকারকে গণমুখী অবস্থায় রাখা। অনেক জায়গায় আমার কাছে মনে হয়েছে সেটা ব্যর্থ হচ্ছে, এবং ছাত্রদেরকে এবং এই সরকারকে আমি ব্যর্থ দেখতে চাই না। চাই না জন্যই আমরা সমালোচনাটা করব, কিন্তু সেই সমালোচনাটাকে সরকার আবার কিভাবে আমলে নিল সেটা তো প্র্যাকটিক্যালিটি আমি দেখতে চাই। আমি তো শুধু দেখতে চাই না টকশোতে এসে আমরা কথা বলবো, বিভিন্ন জায়গায় সমালোচনা করব এবং মানুষ হাতে তালি দিবে, আমি তো এটা দেখতে চাই না। এটা তো তাহলে হাসিনার বৈশিষ্ট্য। আমি দেখতে চাই এই আলোচনার পর ভিত্তি করে ইম্প্যাক্টটা কেমন পড়লো। কেন সরকারের যদি তাতে জনসংখ্যা বাড়ানোর দরকার হয়, লোকবল বাড়ানোর দরকার হয়, সরকার লোকবল বাড়াক। কেন একই সরকার কি হাসিনা পোষে নাই? কত বড় একটা গভর্নমেন্ট পুষেছে। সো এই সরকারের যেসব জায়গায় লোক দরকার তারা বসাক। অনেক টেকনিক্যাল গ্রাউন্ড আছে, যেমন শান্ত ভাই মেডিকেল ব্যাকগ্রাউন্ডের, আমি বলি আপনাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ডের এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলো খুবই হলিস্টিক অ্যাপ্রোচে কাজ করার দরকার ছিল, কিন্তু দেখবেন সেই উপযুক্ত মানুষগুলো নাই। একটা সরকার যদি সদিচ্ছা থাকে, আমার কথা, মানুষ কিন্তু অনেক বেশি কিছু চায় না, আমরা অনেক কিছু তাত্ত্বিক আলাপে অনেক বেশি করি। মানুষ যদি দেখতো ঠিক মতো 3 বেলা খেতে পারছে, মানুষ যদি দেখতো অপকর্ম যারা করছে তাদের বিচার হচ্ছে, এবং মানুষ যদি দেখতো তাদের যে কোড ডিমান্ড সেটা শোনা হচ্ছে, তাতেই মানুষ খুশি হয়ে যেত। কিন্তু বিচারও আপনি ঠিক মতো করছেন না, দেশের ভেতর নৈরাজ্য চলছে। এই যে গার্মেন্টস সেক্টরের যে কথা, সরকার কি একদম প্রাণ দিয়ে চেষ্টা করছে তাদের কাছে গিয়ে, একদম ডোর টু ডোর গিয়ে তাদের সাথে বসছে, কথা বলছে নিয়মিত? কমিউনিকেশন গ্যাপটা তো হচ্ছে, এবং এই গ্যাপটা হওয়ার কারণেই আপনি দেখেন নানা ধরনের উস্কানি আছে। উস্কানির মাত্রাটা কেমন? যখন দেশের মানুষ দেখছে এই যে নূর হোসেন দিবসকে নিয়ে 0 পয়েন্টে অমুক হবে তমুক হবে, একজন পলাতক আসামি বাইরে থেকে ফোন কল ফাঁস করার অভিনয় করছেন, সেটাও আমি বুঝি। এই ধরনের কাজ করে নিজে তো পালিয়ে গেছেই, দেশের ভেতরে যারা চুপচাপ ছিল তাদেরকে উস্কানি দিয়ে বের করে নিয়ে আসছে। সো মানুষের মনে কিন্তু বিশ্বাসের জায়গাটা চির ধরে গেছে অলরেডি। তাহলে সেই জায়গাটাতে কামব্যাক করার জন্য কি স্টেপ নেওয়া হচ্ছে? আমার কাছে মনে হয় না, কিন্তু এটা করাটা পসিবল ছিল। কিন্তু তাদের উদ্যোগ যেটা, সেটা সমাধান না করে একের পর এক ব্লান্ডার করছে। যেমন সর্বশেষ এই উপদেষ্টাদের নিয়োগ দেওয়া নিয়ে দেশের বিশাল বড় একটা অংশের মানুষের প্রশ্ন আছে, এই প্রশ্নটা কি থাকার খুব দরকার ছিল? আপনি একই সাথে বলবেন মুজিববাদ মুর্দাবাদ, শপথ যখন নিতে যাবেন আপনার মাথার পর ঠিক তার ছবিটাই ঝুলতে থাকবে, এটা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলবে না? মানে এটা তো স্ববিরোধী কাজ হয়ে গেল। মানে সবকিছুই কেন সমালোচনা করার পরে ঠিক করতে হবে? কেন আপনি যখন কোনো চেয়ারে বসেন আপনার কোনো দায় নাই?
সাইদ একটু ইন্টারাপ্ট করি, সমালোচনার পরেও যদি ঠিক করতো সেটাও বুঝতাম যে না বুঝে ভুল করেছে, কিন্তু সমালোচনার পরে ঠিক করেছে এরকম একটা মেজর ডিসিশন আপনি দেখেন? আমি খুবই ছোট্ট একটা উদাহরণ বলি মতি ভাই। দুর্নীতি দমন কমিশনের ওই চেয়ারম্যান এবং কমিশনার খোঁজার জন্য যে সার্চ কমিশন হয়েছে, একটা সার্চ কমিটি, সেই সার্চ কমিটিতে এই স্বৈরাচার পতন পর্যন্ত একজন মুখ্য সচিব ছিলেন, তিনি কিভাবে আশ্রয় পেলেন? একই সাথে শেখ হাসিনা কমিশনের আরেকজন ছিল। এই যে এই ভস্কটটা পেকে যাচ্ছে, এই দায় কি আমার, আপনার, নরমাল মানুষের? অবশ্যই এটা সরকারের। আপনার কাছে এখন প্রশ্ন যে এই মুহূর্তে জরুরি কোনটা? এই মুহূর্তে না, শুরু থেকেই সরকারের 100 দিন চলে গেছে। আমরা একটা গভর্নমেন্টের জন্য বলি 100 দিন হচ্ছে হানিমুন পিরিয়ড, কিন্তু গণঅভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সরকারের কোনো হানিমুন থাকে না। তাদের ওই যে মধুচন্দ্রিমা কাটানোর টাইম নেই, প্রতিটা দিন তাদের হচ্ছে যুদ্ধক্ষেত্রের মতো। তারপরও আমরা যদি ধরে নেই যে 100 দিন হানিমুন কাটাইতে দিলাম, কিন্তু যা হসপস লাগাইছে বাসর ঘরেরই যে অবস্থা, পরে সংসারের নর্মাল কার্যক্রম শুরু হয়ে যে কি করবে আমরা জানি না, সে নিয়ে আমরা একটু শঙ্কিত। এইখানে ধরেন এই সরকারের বড় সমস্যা আমার মনে হয় এদের মধ্যে অনেক সংখ্যক কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এনজিও চালিয়ে অভ্যস্ত। এনজিও হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তারা এনজিও থেকে এন ফেলে দিয়ে গভর্নমেন্ট অর্গানাইজেশন বা সরকারে আসছে। সেইখানে আপনার এই এনটা যে ফেলে দিতে হবে পুরোপুরি, এই বোধটা তাদের মধ্যে নাই। তারা এনটাকেও ধারণ করে রেখেছেন, ফলে বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন কার্যক্রম, ওই যে সেন্ট মার্টিন, এই যে পরিবেশ, এই যে সরোয়ার উদ্যান, বিভিন্ন বিষয় বা দেখতে মনে হয় যে এনজিও টাইপের কার্যক্রম তারা বহাল রেখেছে। কিন্তু এনজিও টাইপের কার্যক্রম আর গভর্নমেন্টের কার্যক্রম কাছাকাছি হলেও চলে না, এক তো দূরের কথা। আর একটা হচ্ছে ছাত্রদের বা অন্য যারা, প্রত্যেকেরই বয়স কম, আন্দোলন করেছে, আবেগ আছে। আন্দোলনের সময়, যুদ্ধের সময় আবেগ খুব গুরুত্বপূর্ণ উপাদান মতি ভাই। জি, আবেগ না থাকলে যদি যুক্তি দিয়ে আগায়, কেউ গুলির সামনে যেতে পারে না। যুক্তি কাউকে গুলির সামনে দাঁড়াতে দেয়, যুক্তি কাউকে মৃত্যুর মুখে দাঁড় করায়। মৃত্যুর মুখে দাঁড় করায় হচ্ছে তার আবেগ, তার ভালোবাসা, তার এই বিষয়গুলি। তখন তার হরমোন রিলিজ অন্যরকম লেভেলে হয়। কিন্তু দেশ চালাতে গেলে, রাষ্ট্র চালাতে গেলে তখন আবার দরকার হয় যুক্তি এবং বাস্তবতা। ছাত্ররা আবেগ নিয়ে আছে, সেখান থেকে তাদের বাস্তবতায় ফিরতে হবে। সেটা না করে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা তাদের সুবিধার জন্য বা তাদের কৌশলের জন্য যে ওই আবেগকেই যদি তারা উস্কে দেয় আর এইদিকে রাজনীতিবিদদের সঙ্গে দূরত্ব তৈরি করে, নিজেরাও এরকম ফ্রুটফুল কিছু করতে না পারে, তাহলে তো হবে না। আমার মনে হয় এই সরকার যদি তাদের সদিচ্ছা থাকে, প্রথম কাজ করতে হবে তারা রাজনৈতিক দল করছে কিনা বা তাদের ছত্রছায়াকে করছে কিনা স্পষ্ট করা। নির্বাচন কবে হবে? কালকেই হতে হবে এটা তো কেউ বলছে না। আপনি 1.5 বছর পর দিবেন, 2 বছর পর দিবেন, 5 বছর পরে দিবেন, সাহস নিয়ে সেটা বলে একটা রোডম্যাপ দেন যে আমরা নির্বাচন কমিশন এই সময় গঠন হবে, এতদিনে আমরা ভোটার লিস্ট আপডেট করব, তারপরে নির্বাচনী কার্যক্রম শুরু হবে এবং আগামী বছরের এত মাস বা অমুক দিনের মধ্যে আমরা নির্বাচনে যাব। এবং সেই নির্বাচনে যাওয়ার জন্য বেসিক যে সংস্কার, একটা নির্বাচনের জন্য বাংলাদেশের যে জগৎ কথা বলুক যে বিপ্লব চেতনা আকাঙ্ক্ষা, এটা সাধারণ মানুষের আকাঙ্ক্ষা নির্বিঘ্নে একটা চাকরি করা, রোজগার করা, তারা পেট পুরে খেতে পারা, শান্তিতে ঘুমানো, চাঁদা দিতে হবে না এবং কারো খবরদারি সহ্য করতে হবে না। এবং জনপ্রতিনিধিদের যারা নির্বাচিত করলো তাদের প্রত্যক্ষ ভোটে সে যদি কথা না শোনে, পরের নির্বাচনে তার ভোটের মাধ্যমে যাতে তাকে শিক্ষাটা দিতে পারে, যাতে এরা বেশি বাড়াবাড়ি না করে, মাথার মধ্যে থাকে যে আমি যদি উল্টাপাল্টা করি তাহলে তোর কাছে ভোট চাইতে যেতে হবে। সুতরাং ভোটের যে সুষ্ঠু ভোটের ব্যবস্থাটা, মানুষের রায়ে প্রতিনিধি নির্বাচিত হবে, এইটা যদি এনশিওর করা যায় শতভাগ, তাহলে আপনার বাকি অনেক সমস্যা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। সেই নির্বাচনের জন্য মতি ভাই কি লাগবে? নির্বাচন কমিশন এবং রুট লেভেল জন্য নির্বাচন অনুষ্ঠানে তাদের যে অনুষঙ্গ সেটা লাগবে সংস্কার। সেটার জন্য পুলিশ দরকার হয়, আইন শৃঙ্খলা, পুলিশের সংস্কার লাগবে। সেটার জন্য বিচার বিভাগ, সেটার জন্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। ফলে বেসিক এই কয়টা আপনি হাত দেন আর মানুষকে শান্তিতে থাকতে দেন, খাবার দেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন, জব অপরচুনিটি তৈরি করেন। বিনিয়োগের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনালি এমন লেভেলের মানুষ, উনি তো এই আমেরিকায় কোনো একটা সামিটে গেলেও তো দেখি ডজন ডজন আন্তর্জাতিক নেতা তার সঙ্গে বৈঠক করার জন্য আগ্রহী হয়ে আসেন। তাহলে তিনি তো পারতেন যে এই সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিনিয়োগকে আনা,
একটা বিনিয়োগের একটা কনফারেন্স করতে পারতেন বাংলাদেশে, যে বাংলাদেশে এখন আগের ফ্যাসিবাদ নাই, বাংলাদেশের ভবিষ্যৎ ভালো, বিনিয়োগের জন্য আসুক। কিছু জব অপরচুনিটি লাগবে তো। 16 বছর ধরে যে জনগোষ্ঠীকে শুধুমাত্র ফ্যাসিবাদের বিরুদ্ধাচরণ করা অথবা তাদের পক্ষে, তাদের পকেটে না ঢোকার জন্য চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের আপনি চাকরি দিবেন কোথায়? খাবে কি? শান্ত, অনেক ধন্যবাদ। সাইদ আব্দুল্লাহ, আপনি নিশ্চয়ই জানেন যে আইন উপদেষ্টা বলছেন ঢালাও মামলায় বিব্রত সরকার, আপনার কি মত? অবশ্যই, আমি তো আগেই বলেছি যে আপনি অপরাধীর বিচার করতে হলে আপনি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিচার না করে আপনি যদি এরকম ঢালাও মামলা দেন, তাহলে সেটা ফ্রুটফুল কোনো কিছুই বয়ে আনবে না। রাদার যেটা হবে, জনমানুষের মনে ন্যায় বিচারের যে প্রত্যাশার জায়গাটা, সেই জায়গা থেকে আপনি ক্রমশ দূরে চলে যাবেন। দেখবেন, একজন মানুষ মার্ডার কেসের আসামি না, তাকে আপনি মার্ডার কেসে কেন আসামি করবেন, এবং এই ব্যাপারটাকে যাচাই করা খুব কঠিন একটা কাজ। আবার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হলো, এমন অনেক জায়গায় পুলিশ নিজে গুলি করে মেরেছে, মারার পরে এই মার্ডার কেসের আসামি পুলিশ না, রাদার লোকাল যেসব মানুষজন আছে, চাঁদাবাজির একটা আঁকড়া খোলা হচ্ছে মামলার মাধ্যমে। এগুলো তো সত্য কথা। এমন অনেক জায়গায় ঘটনা ঘটছে যে জায়গায় মামলা অনেকের নামে দেওয়া হয়েছে, যারা চাঁদাটা দিচ্ছে তাদের নাম কাটা হচ্ছে, যারা চাঁদা দেয় নাই তাদের নামটা আছে। এটা কি ভালো কোনো মেসেজ দেয়? এবং ঢালাওভাবে মামলায়, এবং আওয়ামী আমলে মতিভ আপনার মনে থাকার কথা 2023 সালেই এই জুলাই মাসের পর থেকে যখন রাজনৈতিক দলগুলো কর্মসূচি শুরু করলো ইলেকশনের জন্য, এবং 28 অক্টোবরের পরে আমরা সবসময় বলতাম যে গায়েবী মামলাটা রিপ্লেস হয়ে গেছে এখন ঢালাও মামলা দিয়ে। সো এগুলা কোনোটাই ন্যায় বিচারের সাথে একই সাথে যায় না। এবং আমি তো একইভাবে দেখতে চাই কোর্টের যে কালচারটা, কোর্ট কালচারটা কি ঠিক আছে? আমি অন্ততপক্ষে কোর্টটাকে সবসময় মনে করি একটা পবিত্র জায়গা হওয়া উচিত। একজন মানুষ হাজার অপরাধী হতে পারে, সেও যখন কোর্টে যাবে তারও আইনের প্রোটেকশন পাওয়ার অধিকারটা আছে। কিন্তু সেটা কি হচ্ছে, নাকি ভস্কট পেকে যাচ্ছে? এই জিনিসটা ডিল করা কিন্তু যে কোনো একটা মন্ত্রণালয় বা একজন ব্যক্তি বা কেউ একা এটা করতে পারবে না। এই ব্যাপারে খুবই ক্রিটিক্যালি স্ক্রুটিনি করা উচিত। এবং আপনি করবে এটা করার জন্য দেখেন, পুলিশ তো তদন্তের জায়গা থেকে যেটা আছে পুলিশের করা উচিত। এই সাইডে তিনটা কনসার্ন, পুলিশ তো আছেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়, এই দুইটার ভিতরে কোঅর্ডিনেশনটা দরকার। এখন ঘটনা যেটা ঘটেছে, আপনি পুলিশের পর এই সরকারের পূর্ণ কন্ট্রোল এখনো আছে বলে আমার মনে হয় না। যদি সেটাই হতো, পুলিশের গুলিতে যে মারা যাচ্ছে ওই মামলার আসামি পুলিশের বাইরে তো আর মার্ডার কেসের আসামি অন্য কারো হওয়ার দরকার ছিল না, কিন্তু সেটা তো হচ্ছে। তাহলে এইটার দায়ভারটা কার? আপনি তো প্রশাসনিক পদগুলোতে বড় বড় মানুষকে নিয়োগ দিয়ে রাখলেন, তারা কি বসে থেকে শুধু মাস শেষে বেতন তুলবে এটাই তাদের বিধান? এটা না। এবং এই কারণে বলি, এই ঢালাও মামলা শুধুমাত্র যে এই সময়ের জন্য ক্ষতিকর ব্যাপারটা এইটাই না, বরং এটা আওয়ামী লীগের অপকর্মকারী যারা আছে তাদেরকে একটি স্পেস দেওয়া হচ্ছে। এবং এদেরকে ধরার সবচেয়ে বড় উপায় যেটা ছিল, অর্থনৈতিক অপশনগুলা যেগুলা এরা লুটপাট করে অর্জন করেছে, সেই জায়গায় এদের একদম মাজাটা ভেঙে দেওয়া অর্থনৈতিকভাবে, যেগুলো অবৈধ ইনকামের সোর্স ছিল। আর যে রাজার করি নাই সেই রাজাকে কেউ মানে না। অনুরূপভাবে আওয়ামী লীগও যদি দেশটাকে ডিস্টেবিলাইজ করার প্ল্যান করে, তাদের যদি টাকা না থাকে তারা কিন্তু অনেক কিছু করতে পারবে না। এবং আপনি এই ঢালাও মামলার পরিবর্তে তাদের ইনকাম সোর্সগুলা যেগুলো অবৈধভাবে অর্জন করেছে, এইটা বন্ধের দিকে যদি মনোযোগ বেশি দেওয়া যেত, আমার মনে হয় যে ফলাফল আরো তড়িৎ গতিতে আসতে পারত। ধন্যবাদ। কি ঢালাও মামলা রিপ্লেস হয়েছে, মানে গায়েবী মামলা আর ঢালাও মামলা? না, ডেফিনেটলি মনি ভাই, আমি ব্যক্তিগতভাবে নৈতিকভাবে খুব পীড়াদায়ক মনে করি। গত 16 বছর ধরে এই গায়েবী মামলা নিয়ে অন্তত শত শত প্রোগ্রামে কথা বলেছি। আপনি তো জেলও খেটে আসলাম, এবং সেটাও একটা গায়েবী মামলা। আমাকে ধরলো মসজিদে, মানে ওই আবু সাইদ ওয়াসিম সহ 6 জনের মৃত্যুতে গায়েবানা জানাজা পড়তে গেলাম, বায়তুল মুকাররম মসজিদের গেট থেকে আমাকে ধরলো, আর আমার নামে মামলা দিল বিস্ফোরক আইনে। আমি পুলিশকে মুহুর্মুহু ককটেল নিক্ষেপ করে আহত করেছি, লাঠি সোটা নিয়ে আক্রমণ করেছি, সেই মামলা। এটাই গায়েবী মামলা, যা ঘটেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো ময়লার গাড়ি ভেঙে তো মামলা খেয়েছে। 2018 সালে নির্বাচনের সময় নিয়ে প্রথম আলোর একটা লিড স্টোরি ছিল, এক ভয়ঙ্কর সেপ্টেম্বর।
কিভাবে মামলা সাজিয়েছিল। সারা শহরে একটা বোমার শব্দ কেউ শোনেনি, একটা গুলির শব্দ শোনেনি। ওই সেপ্টেম্বর ছিল পিসফুল মাস, সেই মাসে দেখিয়েছে বা ঢাকা শহরে সারা এমন কোনো ওয়ার্ড নাই যেখানে সংঘর্ষ হয় নাই, গোলাগুলি হয় নাই, বা ককটেল নিক্ষেপ হয় নাই, বিস্ফোরণ হয় নাই, সেই মামলা দিয়েছে। এটাকে আমরা বলতাম গায়েবী মামলা। সেই গায়েবী মামলায় লাখ লাখ মামলা করে কোটির উপরে আসামি করেছে বিএনপির, সেটার নিন্দা করেছি আমরা। সেই একই আমরা এখন কি করে এটাকে সাপোর্ট করতে পারি যে বিএনপি হোক বা অন্য কেউ হোক বা যে কোনো শক্তি হোক, তারা ঢালাওভাবে যে স্পটেই ছিল না, যে অপরাধী তাকে সুনির্দিষ্ট অপরাধের দায়ে তার বিরুদ্ধে মামলা দেন। যেটা বললো যে অর্থনৈতিক দুর্নীতি আছে, ক্ষমতার অপব্যবহার আছে, অন্যের জমি দখল আছে, গুমের সঙ্গে যে যুক্ত, ধরিয়ে দেওয়া, খুনের সঙ্গে যুক্ত, নিজেরা খুন করা। একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেখানে বিএনপি বয়কট করেছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ নিজেরা পাতানো ইউনিয়ন পরিষদ নির্বাচনে 116 জনকে খুন করেছে। ওটা কি খুন নয়? সেই খুনের আসামিগুলি আছে না? সারা 16 বছর ধরে যে খুন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, ঢাকা ইউনিভার্সিটির আবু বকর বলেন, সেই চিটাং মেডিকেল কলেজের ডেন্টাল স্টুডেন্ট বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অসংখ্য, আবরার সহ, আবরারটা না হয় বিচার হয়েছে, তাও কি হয়েছে? এই বিশ্বজিতেরটা কি হয়েছে? লিমন যার পা কেটে ফেলে হয়েছিল র্যাবের টর্চারে, সেই মামলার কি হয়েছে? এরকম এত এত মামলা আছে, এত এত অপকর্ম আছে, টাকা পাচার, দুর্নীতি, গুম খুনের সঙ্গে যুক্ত আছে, আয়নাগরের সঙ্গে যুক্ত আছে। ওদের ধরতে আবার মিথ্যা মামলা লাগবে কেন? ঢালাও মামলা যারা দিচ্ছে, বিএনপি, জামায়াত ইসলাম সহ প্রত্যেক দলের উচিত দলের মধ্যে সেল গঠন করে, দলের কোনো নেতাকর্মী যদি মামলা দেয় তাহলে এই সেল থেকে অনুমোদন নিতে হবে, তাদের যাচাই বাছাই করে দেখা উচিত যাদের আসামি দেওয়া হচ্ছে এটা ঠিক আছে কিনা। তারপর মামলা দিতে গেলে পুলিশ এবং আইন মন্ত্রণালয়ের শাখা খোলা উচিত। সেই শাখা খুব দ্রুততম সময়ের মধ্যে এটা যাচাই বাছাই করবে যে যাদের আসামি করা হয়েছে এটা ঠিক আছে কিনা, বা কি প্রক্রিয়া করা যায় সেটা তো আলোচনা হতে পারে। না সরকারের তরফ থেকে উদ্যোগ আছে, বিএনপির তরফ থেকে কাউকে কাউকে বহিষ্কার করেছে এই মামলার অভিযোগে, কিন্তু সেটাও খুব গুরুত্বপূর্ণ কার্যকর পদক্ষেপ। সাইদ আব্দুল্লাহ যেটা বললেন সেটা হচ্ছে, তো এই মামলা হলো যারা গুলি করলো তাদের বিরুদ্ধে মামলা না হয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে। এই মামলাটা যারা করছে এরা তো সুযোগ সন্ধানী উদ্দেশ্যমূলক মামলা করছে, একটা ধান্দা। একটা এলাকায় এরকম ধরেন ঢাকায় একটা এরিয়া ধরে যাত্রাবাড়ি ধরে একটা মামলা, সেই মামলা কথার কথা শরীয়তপুর, আমার বাড়ি শরীয়তপুর জেলার 153 জনকে আসামি করা হলো ঢাকা শহরের এইখানের খুনের মামলায়। শরীয়তপুরের সব নেতাকর্মী আওয়ামী লীগের বা বিএনপিরও এর মধ্যে আসামি আছে, তারা সব ঢাকায় চলে আসছে ওই দিন খুন করতে। তাহলে এই যে মামলাটা দেয়া হলো, দেওয়ার পরে বেছে বেছে তাদের কাছ থেকে আবার নাম করে আবার টাকা চাওয়া হওয়ার অভিযোগ আছে। এইরকম প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গায় যে হচ্ছে, যে ঢালাওভাবে এরকম নামি বেনামি অসংখ্য নাম দিয়ে তারপর দেওয়া। কারো কারো ব্যাপার আছে নাম দেওয়া হয় নাই, দেওয়ার আগেই মেসেজ চলে যায় তোমার নাম ওইখানে উঠবে শুনতে পাচ্ছি, এটা ঠেকাইতে হইলে এই টাকা লাগবে, অথবা তোমার নাম তুমি কিন্তু ওইখানে ছিলা, তোমার নামটা বাদ দিতে হইলে এই লাগবে। এই যে চাঁদাবাজি, এই যে ঢালাও মামলা দিয়ে যে বাণিজ্য খুলে বসেছে, সেটা বন্ধ করার জন্য রাজনৈতিক শক্তি এবং সরকার উভয়ের মধ্যে সমন্বয় দরকার হবে। সেই সমন্বয়ের ঘাটতি আছে এবং কার্যকর পদক্ষেপেরও ঘাটতি আছে। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান অত্যন্ত কঠোরের ব্যাপারে, এমনও হয়েছে যে এই মামলা করার কারণে তার দলের নেতা বহিষ্কার করেছেন যখন বুঝতে পেরেছে মিথ্যা মামলা। স্থায়ী কমিটির সদস্য একজনকে তো উনি সাসপেন্ড করেছেন। সুতরাং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, মহাসচিব সহ সিনিয়র নেতারা এ ব্যাপারে খুবই অ্যাক্টিভ, কিন্তু এত বড় দল সব ওইভাবে সামাল দেওয়া খুব সহজ নয়। কিন্তু যদি পার্টির তরফ থেকে একটা এরকম সেল করা হয়, যেই সেলে এই রাজনৈতিক মামলা যতগুলো হবে যেই জেলার যেখানেই হোক, এইটার তৈরি করে তার এফআইআর তৈরি করে মামলা দাখিলের আগে যদি এই সেলে দেয়, তারা ওই এলাকায় খোঁজ নিবে যে যাদের নামে দেওয়া হয়েছে এরা আসলে এখানে যুক্ত ছিল কিনা, তাহলে তারা আসামি হবে, বাকিটা বাদ চলে যাবে। বাকিদের মধ্যে আরে আওয়ামী লীগ 16 বছরে এত আকাম করেছে যে অপরাধ খুঁজতে গেলে ওদের নেতা খুঁজে পাওয়া যাবে না অপরাধবিহীন, মামলাবিহীন। সত্য মামলা দিলেই সেগুলি রেখে আমি কেন মিথ্যা মামলা দিয়ে তাদের বাঁচিয়ে দেওয়ার পথে যাচ্ছি? তারা বেঁচে যাবে তো, বিতর্ক তৈরি করে দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ। এখন যে প্রশ্নটা মানে সবাই বলছেন যে এই মামলার ভবিষ্যৎ কি, আর এই মামলা দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আসল অপরাধী যারা তারা কিন্তু দ্বারের কাছেও নেই। তো এই পরিস্থিতিতে আপনি তো সরাসরি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন,
আপনার ভাবনায় কি, আপনি কি ভাবছেন, আপনি কি দেখছেন সামনে? মামলার এই ব্যাপারটা নিয়ে অনেকে দেখবেন অনেক চমৎকার চমৎকার কিছু তথ্য দেয়। তা আমি এর আগে একটা টক শোতেই আমি যেটা বলেছিলাম যে 2006 সাল থেকে শুরু করে এই 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান পুরাটা যদি হিসাব করেন, এবং প্রত্যেকটা ইলেকশন, শুধু জাতীয় নির্বাচন কিন্তু না, সেই লগি বৈঠা আন্দোলন থেকে শুরু করে, পিলখানা থেকে শুরু করে, সাগররুনি, শাপলা চত্বর, একের পর এক আসবে ইলেকশনের আগে যত অপরাধ, এবং যারা প্রত্যেকটা ইলেকশনে ইউনিয়ন লেভেলের যে পান্ডাগুলা ইলেকশন করেছে, সেই ইলেকশনও তো ম্যাসিভলি রিগড ছিল। এদের প্রত্যেককে যদি আইনের আওতায় নিয়ে আসেন, সায়ন্ত ভাইয়ের সাথে আমি একেবারেই একমত যে আপনার কোনো মিথ্যা মামলার কোনো দরকার নাই। এদেরকে লিগ্যাল ফ্রেমওয়ার্কেই যদি ধরেন আপনি 5 থেকে 7 লক্ষ জেনুইন আওয়ামী লীগার, তারা জেনুইন অপরাধীর জন্যই আপনি তাদেরকে ফ্রেম করতে পারবেন। এবং সেই কাজটা না করে যদি এইভাবে বিভিন্ন মামলা দেয়া হয়, এই মামলাগুলো একটাও টিকবে না। বাংলাদেশের যদি ক্রিমিনাল চার্জ গঠন করার পরে ফাইনালি কনভিক্টেড কতজন হচ্ছে, এই পার্সেন্টেজ যদি হিসাব করা হয়, দেখবেন যে এই ব্যাপারটা খুবই হরিবল একটা চিত্র। তার কারণ হলো এই জায়গায় মামলার প্রত্যেকটা স্তরে স্তরে বাণিজ্যের ব্যবস্থা আছে। আমি আইনের মানুষ, কিন্তু এই আইনি প্রক্রিয়া যেভাবে চলে, থানা থেকে শুরু করে কোর্ট এবং তারপরের প্রসিডিংস, এইটা দেখলে আমার কাছে মনে হয় সাধারণ মানুষের সাথে স্রেফ একটা মশকরা করা। এই কাজটা করা কোনো অবস্থাতেই উচিত নয়। এবং সরকারের জায়গা থেকে আমরা তো জাতি হিসেবে এত রক্ত কেন দিতে হয়? আমরা তো একটা পরিবর্তন দেখতে চাই। সেই পরিবর্তনটা আমি যদি দেখতে পারতাম যে দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে উন্নতি ঘটছে, আমি খুশি হতাম। যে মামলায় যে পুলিশ দেখা যাবে তার তদন্তে কোনো গাফিলতি করছে, ওই পুলিশের চাকরি থাকা উচিত না। কোর্টে যাওয়ার পরে কোর্টে যে ধরনের ম্যানিপুলেশন করা হয় মামলার, এবং অনেক ক্ষেত্রে উকিলরাও স্বপ্রণোদিত হয়ে যেভাবে মামলা ম্যানিপুলেট করার চেষ্টা করে, এই জাতীয় কাজ অন্তত পক্ষে মানুষ যদি দেখতো, তাদের হয়রানিটা কমে যাচ্ছে। আমার হাতের সময় নেই, শেষ করতে হবে। হ্যাঁ, মানুষ যদি দেখতো এই হয়রানিটা কমে যাচ্ছে তাহলে তো। কিন্তু যেভাবে মামলা হচ্ছে, এই মামলাগুলোর কোনোই ভবিষ্যৎ নাই। স্রেফ কয়েক বছর পরে দেখা যাবে যে এই মামলাগুলো আলটিমেটলি খালাস দিয়ে দিতে হবে। কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে চাই না। আমরা চাই লিগ্যাল পয়েন্টেই মামলাগুলো হোক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সায়ন্ত সাখাওয়াত, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের আলোচনা আমরা শুনলাম, দর্শকরাও শুনেছেন। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।